সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজ পি নিউজ অনলাইন চ্যানেলের আজকের এই আয়োজনে। আজ আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্লোবাল প্রভাব, বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাব তা নিয়ে আমরা আলোচনা করব এবং ছাত্র জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে প্রভাব বিস্তার করছে ছাত্রদের শিক্ষা অর্জনে, জ্ঞান অর্জনে, তা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজ আলোচনা করব। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পর্দায়। আজ আমাদের সাথে এসে উপস্থিত হয়েছে ভারতের চণ্ডীগড় ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এর অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী, বাংলাদেশী সন্তান, পড়ালেখা করে ঢাকার চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। নাম ইয়াসির বিন তালেব আবরার। আমরা আজ পি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আবরারকে স্বাগত জানাচ্ছি। আবরার, কি অবস্থা? ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ। ভালো। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার পড়ালেখার কি অবস্থা? পড়ালেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথমত আমি অনেক অনেক কৃতজ্ঞ পি নিউজ অনলাইন চ্যানেলে আজকেই একটা যুগ উপযোগী একটা সুন্দর একটা টপিক আজকে আমরা আলোচনা করব, তার জন্য আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অনেক আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও কৃতজ্ঞতা, আজ আমাদেরকে সময় দিচ্ছেন আমাদের ডাইসে এসে। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং নিয়ে পড়ালেখা করছেন। বাংলাদেশে কিন্তু এই টপিক নিয়ে আসলে কোন ইউনিভার্সিটিতেই হয়তো বা কোর্স অফার করে না। তো আপনি আসলে কি কারণে এই সাবজেক্টটি পড়ার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেছেন এবং কি কারণে বাংলাদেশের বাইরে গিয়ে মূলত এই সাবজেক্টটি আপনি পড়ছেন? জি, আসলে যখন আমি আমার ইন্টার লাইফে ছিলাম, তো তখন থেকেই ইন্টেনশন ছিল আমার যে আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করব। তো আমার হচ্ছে ছোটবেলা থেকে আপনার কম্পিউটারের জিনিসপত্র, কোডিং, প্রোগ্রামিং এগুলো আমি দেখেছিলাম আমার এক সিনিয়র ভাইয়ের থেকে। তো ওখান থেকেই আসলে ইন্সপিরেশন। তো আমি দেখতে দেখতে যখন ঘাটাঘাটি করতাম, আর হচ্ছে 2021 সাল থেকে যখন করোনার পরবর্তী সময় থেকে আসলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়ে প্রচুর মোটামুটি একটু চর্চা ছিল। তো এই বিষয় থেকে আমার আসলে কৌতূহল জেগেছে যে দেখি এই সাবজেক্টটা কোথায় আছে না আছে। তো আমি দেখেছি, বাট বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স অফার করে, আর এমনি পাশাপাশি অন্যান্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য বিভিন্ন টাইপের কোর্স ওরা অফার করে। কিন্তু আমি আশেপাশে কয়েকটা কান্ট্রি দেখেছিলাম, যেমন জাপানে অনেক সুযোগ সুবিধা ছিল, আর এর পাশাপাশি আমার থেকে ইন্ডিয়াতে চণ্ডীগড় ইউনিভার্সিটি যেখানে আমি পড়াশোনা করছি বর্তমানে, ওখানে এই সাবজেক্টটা দেখেছি। তো আমার মনে হয়েছে যে গুড টু গো। অর্থাৎ বাংলাদেশে বিশেষায়িত এই সাবজেক্টটার কোর্স অফার না করাতে আপনি ইন্ডিয়া গিয়েছেন। আপনাকে শুভকামনা। আপনি তো পড়ালেখা করছেন, এআই নিয়ে পড়ালেখা করছেন, পাশাপাশি আমাদের যে কোনো সাবজেক্টে স্টুডেন্টরা পড়ালেখা করুক, সকলের পড়ালেখার জন্যই এখন বইয়ের থেকেও হয়তো বা আপন বেশি এআই টেকনোলজি গুলো। জি অবশ্যই। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় একজন শিক্ষার্থীর জীবনে আসলে এআই কিভাবে ইমপ্যাক্ট রাখছে? আসলে দেখেন, আমরা করোনার পরবর্তী সময় থেকে আমরা যারা এইচএসসি দিয়েছি বা অনার্সে স্নাতক ডিগ্রি নিচ্ছি, আমাদের সবসময় আমরা ছোটবেলায় দেখতাম কি আমাদের একজন শিক্ষকের কাছে যেতাম, উনি পড়াতেন। কিন্তু এখন অনেকেই অনলাইন নির্ভর, বিশেষ করে করোনার সময় থেকে যখন থেকে প্রায় টিচাররা, আমাদের শিক্ষকরা অনলাইনে ক্লাস নিতেন, তখন থেকে মোটামুটি অনলাইনের প্রতি মানে অনলাইনে একটা যে শিক্ষা বা অনলাইনে যে একটা ক্লাস করা যায় বা অনলাইন থেকে যে কিছু নেওয়া যায়, ওই বিষয়টা আসলে ঘরে ঘরে মানে এটা অভ্যাসটা তৈরি হয়েছে। তো এর ফলে হচ্ছে এখন দেখেন সবাই মোটামুটি স্টুডেন্ট যারা আছে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া ওরা এমনি অন্যান্য টেকনোলজি ইউজ করে একটু বেশি পড়াশোনা করতে গেলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর এখন এই নতুন তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়গুলোকে অনেক সহজ করে দিয়েছে। যেমন একটা কমন অ্যাপ্লিকেশন, ধরেন আপনি চ্যাট জিপিটির কথা এখন মোটামুটি আমাদের শিশু থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই মোটামুটি চ্যাট জিপিটি নামটা জানে। তো এটা জানার কারণ হলো এটা আসলে স্টুডেন্ট থেকে শুরু করে সবার লাইফটাকে অনেকটুকু ইজি করে দিয়েছে। এটা কেমনে হচ্ছে, আপনার কোন একটা প্রশ্ন আপনি যদি তাকে করেন, ও ওইটা অনুযায়ী আমাদেরকে আনসার দিচ্ছে। হ্যাঁ, বা ধরেন হচ্ছে আপনার কোন একটা ক্রিটিক্যাল প্রবলেম বা কোন একটা প্রবলেম আপনি সলভ করতে যাচ্ছেন, একজন স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বলেন, আপনি ওকে ম্যাথ দেন, ওকে আপনার স্ট্যাটিস্টিক্স এর কোনো জিনিসপত্র দেন বা কোনো জেনারেল নলেজের জিনিসপত্র দেন, ও একটা আউটপুট দিচ্ছে। তো এই জিনিসটা এখন মোটামুটি সবার কাছে তাই জনপ্রিয় হয়েছে, একটা আউটপুট পাচ্ছে মানুষ, একটা রেজাল্ট পাচ্ছে। কারণ স্টুডেন্ট লাইফে দিন শেষ আসলে রেজাল্টটা ম্যাটার করছে। আর এখন যেভাবে দিনগুলো যাচ্ছে, প্রত্যেকটা দিনে একটা নতুন চ্যালেঞ্জের মতো, কারণ আপনি যত দ্রুত আউটপুট গুলো দিতে পারবেন। এখন আগে দেখা যেত কি, আমি একটা লাইব্রেরিতে গিয়ে একটা প্রশ্নের আমি উত্তর খুঁজে পাচ্ছি না, আমি একটা গ্রন্থাগারে গিয়ে ওখানে ঘন্টার পর ঘন্টা
অনেকগুলো বই যাচাই বাছাই করে সুন্দর মতো একটা আমি উত্তর পেলাম। কিন্তু এখন হচ্ছে ধরেন মানুষে প্রথমে গুগল করে বা অনেকে বইও দেখে, অবশ্যই বই দেখাটা, বইয়ের অভ্যাসটা রাখা খুব জরুরি, কিন্তু এর পাশাপাশি আরো অনেক অপশনস আছে, অনেক অপরচুনিটিস আছে। যেমন হচ্ছে আপনি এই যে বললাম যে মোবাইলে গুগলে দেখতে পাচ্ছে বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারছে। শুধু চ্যাট জিপিটি নয়, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইউজ করে আপনার অনেকভাবে জিনিসটাকে ইজিলি সমাধান করা যাচ্ছে। দেখা যাচ্ছে আগে যেটা 3 থেকে 4 দিন লাগতো, ওটা এখন 3 থেকে 4 ঘন্টার মধ্যেই সম্ভব হচ্ছে। তো এখন দিন শেষে মানুষ রেজাল্ট আউটপুট যত দ্রুত পাই, মানুষ ওই জিনিসটার প্রতি তত বেশি মানুষ ঝুঁকে আর কি। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেটর ছিল না, ক্যালকুলেটর না থাকার সময় আমাদের সিনিয়র যারা ছিল তারা ক্যালকুলেটর ছাড়া অনেক জটিল জটিল ম্যাথ কিন্তু সলভ করতে পারতো। জি জি। এই সময় এসে আমরা আসলে 75 এর সাথে 35 যোগ করলে আসলে কত হবে সেটাও আমরা ক্যালকুলেটরে দিয়ে দিই। তো আমাদের আসলে যে চিন্তার দৈন্যতা কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছে, আমরা মেশিন নির্ভর হয়ে গিয়েছি। একইভাবে একটা সময় আমাদের জটিল কোনো কোশ্চেন আসলে টিচার যদি সেটা ক্লাসের মধ্যে সলভ করে না দিতেন, আমরা সেটা বই থেকে খুঁজে খুঁজে সেই জিনিসটা বের করতাম। তো সেক্ষেত্রে আমার ব্রেন কাজ করতে পারতো, ব্রেনকে আমি আসলে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারতাম। এখন যেটা দেখা যায়, টিচার না থাকলে আমার কাছে তো বইয়ের প্রয়োজন নেই, আমার কাছে চ্যাট জিপিটি আছে, জাস্ট গো টু চ্যাট জিপিটি এন্ড সার্চ ইট। তো ব্যাপারটা এমন। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন না যে আমাদের যে ক্রিয়েটিভ থিঙ্কিং ক্যাপাবিলিটি যেটা আসলে আগে ছিল, সেই জিনিসটা চ্যাট জিপিটি কিংবা এই ধরনের যতগুলো এআই আছে, সবগুলো এআই সফটওয়্যার গুলোর কারণে আসলে আমাদের এই ক্রিয়েটিভ থিঙ্কিং ক্যাপাবিলিটি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, এবং আমাদের ইন্টেলেকচুয়াল থিঙ্কিং ক্যাপাবিলিটি, আমরা নিজেরা আসলে স্বাধীনভাবে কোনো কিছু চিন্তা করতে পারছি না। আমাদের প্রত্যেকটা ইভেন স্বাধীন কোনো চিন্তার ক্ষেত্রেও আমি আসলে চ্যাট জিপিটির জন্য পরাধীন হয়ে, চ্যাট জিপিটির নিকট পরাধীন হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনার মতামত কি? আসলে দেখেন, প্রত্যেকটা জিনিসেরই একটা ইতিবাচক এবং নেতিবাচক একটা দিক থাকে। তো এই চ্যাট জিপিটি বলেন বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বলেন, জিনিসটার ক্ষেত্রেও সেম ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই আছে। যেমন আপনি যেটা বললেন, খুবই মানে একটা চমৎকার প্রশ্ন আসলে, যে আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং, এই যে একটু আগেও যে আমরা কথাবার্তা বলছিলাম যে আগে গ্রন্থাগারে যেত, এখন আপনি কয়জন স্টুডেন্ট এখন লাইব্রেরিতে যাওয়ার চিন্তা করে যায় না, বা কয়জন বই করে, সবাই গুগল করে, চ্যাট জিপিটি ইউজ করে, ইউটিউব দেখে। আসলে আমাদের যেটা বেসিক যেটা দরকার, সেটা হচ্ছে কিভাবে আমি কৃত্রিম বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আরো আমার স্কিলটাকে আরো ডেভেলপ করব। আপনি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি দেখেন, এখন কিন্তু ওই গদ বাঁধা আপনার বইয়ের মানে পড়াশোনা, বা হচ্ছে আপনার ধরেন জবের ক্ষেত্রে যখন আপনি কর্পোরেট সেক্টরে ঢুকবেন, তখন হচ্ছে আপনার সিজিপিএ এটার থেকেও আপনার সিভিতে কতটুকু আপনি স্কিলস অ্যাড করতেছেন, কতটুকু আপনি রিসার্চ পেপার, কতটুকু আপনি হচ্ছে অন্যান্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাড করতেছেন, এটার উপর জবটুকু অনেকটা নির্ভর করে। আপনার প্রায় যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সবগুলোতেই এখন সিজিপি এর থেকেও বেশি দেখতেছে আপনার স্কিলটা। তো আমাদের ধারণা, বা আমরা আসলে যেভাবে অনেক স্টুডেন্ট এটা আসলে মিসগাইডের কারণে ওরা হচ্ছে যে ওদেরকে সঠিক দিক নির্দেশনাটা আমরা পৌঁছাতে পারছি না কোনোভাবে। সেটার কারণ হচ্ছে, এখন আপনি সিম্পল একটা প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখবেন, আপনি ওটাও নিজের থেকে না লিখে ওটাও চ্যাট জিপিটি ইউজ করতেছেন। তো এটাতে যে একটা রাইটিংও কিন্তু একটা স্কিল, ওই স্কিলটা যে ডেভেলপ হচ্ছে না, তো এটা তো ইন ফিউচার গিয়ে জবের ক্ষেত্রে অনেক বেশি মানে আপনার ক্ষতিকর প্রভাব ফেলবে আর কি। তো আমাদের আসলে যে জিনিসটা দরকার, যে ক্রিয়েটিভ থিঙ্কিংটা বাড়ানোর জন্য আমাদের মেইনলি স্কিলটা বাড়াতে হবে। আমি এখন অ্যাপ্লিকেশন লিখতে জানি, আমি এখন কিভাবে এটাকে আরো বেটার করা যায় এই বিষয়ে আমি এআই এর হেল্প নিতে পারি, এই বিষয়ে আমি আরেকটু দেখতে পারি যে ওরা আসলে কিভাবে রেডি করে দিচ্ছে, তারপর ওই অনুযায়ী আমি কাজ করতে পারি। আসলে এই জিনিসগুলো সম্পূর্ণ হচ্ছে দিক নির্দেশনার উপর, সম্পূর্ণ নিজের নীতি নৈতিকতার উপর ভিত্তি করে আমি কিভাবে আসলে টেকনোলজিকে ইউজ করতেছি। হ্যাঁ, আমি কিভাবে টেকনোলজিটাকে ইউজ। সেক্ষেত্রে কি আপনি এটা মনে করেন না যে আমরা আসলে এই যে টেকনোলজিগুলোর মাধ্যমে আমাদের পুরো শিক্ষা জীবনকে আমরা আসলে ইনফরমেশন গেইনের প্রতি সীমিত করে ফেলেছি, যেখানে আমাদের আসলে শিক্ষা জীবনের মেইন টার্গেটই হওয়া উচিত নলেজ গেইনিং। আমরা নলেজ গেইন না করে এখন জাস্ট কিছু ইনফরমেশন গেইন করছি। এই যে স্কিলের কথা বললাম, আপনি যখন স্কিল বাড়াতে যাবেন তখন তো আপনার তো অবশ্যই নলেজটা লাগবে। এখন আগে যেটা হতো কি, মানে আমরা শুধু এখন আজকে এই পৃষ্ঠা আছে আমার সামনে, একটা পৃষ্ঠা আছে, আমি এই পৃষ্ঠাটাই মুখস্থ করে যাব, এটাই দিব, কারণ আমার থেকে ভবিষ্যতে জব ইন্টারভিউ বোর্ডে হয়তো এগুলোই জিজ্ঞেস করবে। কিন্তু এখন যেটা দেখতেছে,
কর্পোরেট সেক্টর গুলো বা অন্যান্য কোম্পানিজ গুলো, সেটা হচ্ছে তুমি পড়ালেখা করছো, ওকে ফাইন, এখন হচ্ছে তোমার স্কিল যেটা আছে তুমি ওটা কিভাবে কাজে লাগাচ্ছ। এখন স্কিল যে আমি ডেভেলপ করব, এটার জন্য তো অবশ্যই আমার নলেজটা আগে দরকার হবে। নলেজ অ্যাপ্লিকেশন, নলেজ অ্যাপ্লিকেশনটা খুব দরকার। নলেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখন বইয়ের বিকল্প আসলে কিন্তু এখনো কোনো কিছু হয়নি। আমরা যত টেকনোলজি বলি, বই অবশ্যই দরকার। এর পাশাপাশি আমরা কিভাবে এটাকে ডেভেলপ করা যায়, এটার জন্য আমরা টেকনোলজির হেল্প নিতে পারি। এটার জন্য আমাদের দরকার হচ্ছে কিভাবে টেকনোলজির প্রপার ইউজটা। আমাদের আসলে বাংলাদেশে বলেন বা বাইরের দেশে বলেন, অনেক সেমিনার হয়, অনেক কিছু হয় যে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার, কিন্তু ওখানে অ্যাকচুয়াল সঠিক ব্যবহার বলতে ওরা মানে বলে যে তোমরা এটা কম ইউজ করবো, এটা কম ইউজ করবো, এটা না বলে আমাদের আসলে করা উচিত যে কিভাবে এটা ইউজ করবে, কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে, ওটার দিকে ফোকাস দেওয়া। এখন তো ওই যে আমাদের তো অভ্যাস, মানুষের অভ্যাস যে নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক বেশি থাকে। এখন যদি আমাকে বলা হয় যে তুমি এআই ইউজ করবা না, তুমি এই জিনিসটা ইউজ করবা না, সেক্ষেত্রে মানুষ আরো বেশি ঝুঁকে যাবে, স্টুডেন্ট আরো বেশি ঝুঁকে যাবে। এআই ইউজ করুক, কারণ হচ্ছে এআই কাজটা ওই যে বললাম আমি, আউটপুটটা অনেক কথা হলো আমি আসলে কিভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করতেছি, আমি কিভাবে সেই জিনিসটার সাথে নিজেকে কোপ আউট করে নিচ্ছি, ব্যাপার এটাই। আচ্ছা, আপনি যেহেতু বাংলাদেশে আপনি থেকেছেন আপনার জন্ম থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, এখন আপনি রেগুলার ইন্ডিয়ায় থাকছেন, মোটামুটি আপনার সাউথ এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে মোটামুটি একটা আইডিয়া আছে। এছাড়াও যেহেতু আপনি এআই নিয়ে এবং মেশিন লার্নিং নিয়ে স্পেসিফিকলি পড়ালেখা করছেন, অবশ্যই আপনাদের কোর্স প্ল্যানিং এর মধ্যেও এই যে ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে এআই নিয়ে আসলে কিভাবে সারা ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে পড়ানো হয়। সেটা নিয়ে একটু আলোচনা করবেন যে আসলে সারা বিশ্ব কিভাবে এআই এর সাথে ইভলভ হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড বলতে এখন দেখেন, আমরা এখন সবচেয়ে মানে বিশ্বের বড় ধনকুপকে ইলন মাস্ক, তো ওনার একটা কোম্পানি হচ্ছে টেসলা। এখন টেসলার গাড়িতে ড্রাইভার লাগে না, এটা এখন মোটামুটি সবাই জানে। এই জিনিসগুলো আসলে কাজ করছে কিভাবে, এখানের মধ্যে এআই ইউজ করছে যে একটা ওর কোনো ড্রাইভার ছাড়াই গাড়িটা অটোমেটিক সবগুলো সিস্টেম কাজ করবে, সেন্সর কাজ করবে। আর সাউথ এশিয়ার ক্ষেত্রে দেখেন ইউএসএ আর চীন কিন্তু একটা মানে এই যে সুপার পাওয়ার একটা ইয়ার মধ্যে আছে যে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগে। এই যে চ্যাট জিপিটি আর ওপেন এআই, এটা হচ্ছে ইউএসএ। আর যে নতুন কিছুদিন আগে একটা আলোচনা হলো ডিপসিক, ডিপসিক কিন্তু আবার চায়নার একটা কোম্পানি। ডিপসিক অনেক ক্ষেত্রে চ্যাট জিপিটিতে বেটার কাজ করে, কিছু ক্ষেত্রে আবার চ্যাট জিপিটি এগিয়ে আর কি। তো এই যে তাদের একটা টেকনোলজি, একটা যে যুদ্ধ চলছে, তো ইউএস এবং চায়না, এশিয়ার মধ্যে আপনার চায়না অনেক অনেক বেশি এগিয়ে, আর হচ্ছে জাপান আপনার অনেক বেশি এগিয়ে। জাপানে হচ্ছে আপনার ওয়াশরুম থেকে শুরু করে ওদের দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে আপনার এআই এর একটা ওরা ইউজ করছে। ধরুন আপনি এমনি রোডে ওদের পুরো কান্ট্রিতে, মানে আমি যতটুকু দেখেছি আর কি, পুরো কান্ট্রিতে হচ্ছে আপনার মনিটরিং হচ্ছে ফেস ডিটেকশন দিয়ে। ফেস ডিটেকশন এখন অনেক কমন জিনিস, ফেস ডিটেকশন, ফিঙ্গার সেন্সর, এগুলো কমন ব্যাপার, ওরা ওইসব জিনিস কন্ট্রোল করছে। তো এই যে সাউথ এশিয়াতে জাপান, চায়না, আর আমি ইন্ডিয়াতে পড়াশোনা করছি, ইন্ডিয়া রেলওয়ে আপনার জানেন পুরা মানে ইন্ডিয়াতে যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে আপনার রেলওয়ের উপর নির্ভর করে, তো ওদের রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক ক্ষেত্রে মানে ওইখানের মধ্যে এখন এআই ইউজ করতেছে। এমন না যে আমাদের বাংলাদেশে হচ্ছে, আমি কিছুদিন আগেই হচ্ছে বিকাশ অ্যাপ মানে আমি শেয়ার করেছি আর কি, ওখানের মধ্যে হচ্ছে আপনার ফেস রিকগনাইজেশনের মাধ্যমে বিষয়গুলো হচ্ছে। তাও ব্যাংকিং এ এমটিবির ব্যাংকিং এর মধ্যে ওইটা আছে। তো মোটামুটি বাংলাদেশেও কর্পোরেট কোম্পানিগুলো এগুলো ইউজ করছে, মোটামুটি ভালোই করছে। কিন্তু এশিয়াতে আসলে যেভাবে জাপান, চায়না, ইন্ডিয়া এরা আসলে যেভাবে চিন্তা করছে টেকনোলজি নিয়ে, আমাদের ওই জায়গায় একটা ঘাটতি আছে। ধন্যবাদ। এরপরে আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এআই নিয়ে, এআই কে টেকনোলজিকে ইউজ করে অনেক ব্যাংক পর্যন্ত রবারি হচ্ছে। তো ওই যে আপনি বলতেছেন যে টেকনোলজিকে আমি আসলে কিভাবে ইউজ করছি সেটা আমার ইউসেজের উপর আসলে ডিপেন্ড করতেছে। তো এই যে ডাটা থ্রেট, এআই কে কেন্দ্র করে যে ডাটা থ্রেটের যে কনসার্ন, এই জিনিসটাকে আপনারা আসলে কিভাবে লিড করেন? দেখেন, এটার জন্য হচ্ছে আমাদের যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি অনেক বেশি ডেটা ওইখানে থাকবে, তো অনেক বেশি তথ্য যখন থাকবে, ওই জিনিসটাকে সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি রাষ্ট্রীয় ক্ষেত্রে চিন্তা করেন, যদি এখন সাপোজ কথার কথা ইউএসএ মিলিটারি কিন্তু আপনার এআই মানে ওরা ইউজ করে মিলিটারিতে, তো এই সেম ক্ষেত্রে দেখা যায় যদি আপনি একটা রাষ্ট্রীয় কোনো একটা বিষয়ের মধ্যে আপনি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন, ওখানে আপনার রাষ্ট্রীয় অনেকগুলো তথ্য অবশ্যই দিবেন। তো এই ক্ষেত্রে এই যে একটা
তথ্য চুরি হওয়ার বা হচ্ছে ডাটাগুলো লিক হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটার জন্য প্রয়োজন হচ্ছে আপনার অথেন্টিকেশনটা। অথেন্টিকেশনটা আপনি সেজন্য বাংলাদেশে শুধু আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্স চালু করলে হবে না, এর পাশাপাশি ধরেন ক্রিপ্টোগ্রাফির একটা আপনার ক্রিপ্টোগ্রাফির একটা বিভিন্ন সেমিনার বা ওইটা রিলেটেড কোর্স, তারপর সাইবার সিকিউরিটি আছে, অথেন্টিকেশনের জন্য ব্লক চেইনের একটা ইয়ে আছে। ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে আপনি যে কি গুলো আছে, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, এইসব বিষয়ের উপর অনেক বেশি জোর দিতে হবে, কারণ আলটিমেটলি তথ্যটা সিকিউর থাকবে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে। এই ব্যাপারগুলো তো আসলে আমাদের স্টুডেন্টদের মধ্যে এখনো পর্যন্ত খুব বেশি অ্যাভেলেবল না, অর্থাৎ স্টুডেন্টরাও পর্যন্ত এই বিষয়গুলোর সাথে এখনো পর্যন্ত পরিচিত না। তো মূল ব্যাপারটা হলো প্রথমে পরিচয় করাতে হবে, পরিচয় করিয়ে ইউজ টু হলে সাইবার সিকিউরিটি, ব্লকচেইন এইসব বিষয় এখন মোটামুটি অনেকটুকুই এখন এআই নিয়ে কথা হচ্ছে, বাট ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমার মনে হয় কথা বলাটা খুব জরুরি। রাইট। আচ্ছা, সেক্ষেত্রে আপনি জাপানের উদাহরণ দিচ্ছিলেন। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেখেছি যে জাপানের মধ্যে স্টুডেন্টরা, কয়েকজন স্টুডেন্ট প্রায় 5 থেকে 6 জন, ওরা জাস্ট এআই নিয়ে তারা কাজ করবে, নতুন একটা এআই সফটওয়্যার লঞ্চ করবে, সেজন্য তারা চিন্তা ভাবনা করছে। তো এই জিনিসটা গভর্নমেন্টকে জানানোর সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের জন্য বিশাল ফান্ডিং এর কিন্তু ব্যবস্থা হয়ে যায়। তো শুধু যে তাদেরই যে ইনোভেটিভ থিঙ্কিং ক্যাপাসিটি আছে তা না, আমাদেরও কিন্তু আছে। আমাদের মধ্যেও অনেকে ট্রাই করে যে আমরা কিভাবে এআই নিয়ে এগিয়ে যেতে পারি, কিন্তু ওই যে ফান্ডিং এর জায়গায় আসলে যেভাবে জাপানের ইয়াং জেনারেশন ফান্ডিংটা পাচ্ছে, আমাদের স্টুডেন্টরা হয়তো বা সেভাবে ফান্ডিং পাচ্ছে না। তো আপনি আসলে কি মনে করেন, ব্যাপারটা কি এইভাবে কিনা? না, এটা আসলে বাস্তব। এমন না যে বাংলাদেশের থেকে, যেমন আপনি গুগলের জাহিদ সবুর ভাই, উনি কিন্তু বাংলাদেশি, উনি বাংলাদেশের ন্যাশনাল একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, বাট এখন ভালো অবস্থানে। তো বাংলাদেশিরা এমন না যে আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং নেই, আমাদের কোনো স্কিল নেই, এমন কোনো ব্যাপার না, অবশ্যই আছে। কিন্তু আমাদের এই তথ্য প্রযুক্তি বা এআই বলেন, যেটাই বলেন, মানে এই টেকনোলজি সাইডে আমাদের ম্যান পাওয়ারটা অনেক কম। এই ম্যান পাওয়ার কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা, মানে যারা টেকনোলজি নিয়ে ইয়াং এন্টারপ্রেনার কম তৈরি হচ্ছে, আর ইয়াং এন্টারপ্রেনার টেকনোলজি নিয়ে কম তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফান্ডিং এর অভাব। তো এই জিনিসটাকে একটু বেশি ফোকাস দিতে হবে, আর অবশ্যই আমি মনে করি এটা খুব দরকারি ফান্ডিং জিনিসটা। কারণ আপনার 2030 সালের মধ্যে একটা, ওই দিন আমি একটা জরিপে বললাম, 2030 সালের মধ্যে মানে টোটাল বিশ্ব মার্কেটে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মার্কেট ভ্যালু হবে 1.8 ট্রিলিয়ন ইউএসডি। তো একটা হিউজ অ্যামাউন্ট, এখনো কিন্তু মোটামুটি অনেক বিলিয়ন ডলারের একটা মার্কেট। তো অবশ্যই এইসব জায়গায় আমার মনে হয় একটু নজর দেওয়া দরকার। বিভিন্ন হচ্ছে আপনার কোর্স, বিভিন্ন ইউনিভার্সিটি, যারা যেসব ভালো ভালো ইউনিভার্সিটি, বাংলাদেশে প্রচুর ভালো ভালো ইউনিভার্সিটি আছে যারা মানে অনেক হাই কোয়ালিফাইড কোর্স অফার করে। তো ওদের উচিত যে এইসব বিষয়ে কোর্স অফার করা। আর হচ্ছে আরেকটা জিনিস আমি বলবো যে যত বেশি প্র্যাকটিক্যাল সম্ভব অত বেশি প্র্যাকটিক্যাল জিনিসটা আনা। আমরা যে থিওরিটিক্যাল পড়াশোনা থেকে বেরিয়ে যেন প্র্যাকটিক্যাল জিনিসটাও চর্চা করতে পারি। রাইট। ডিপফেক নিয়ে একটু আলোচনা করব। সোশ্যাল মিডিয়া এআই এর যে কনসার্নের মধ্যে এটা একটা অন্যতম, যে মানুষের ছবি কিংবা এই ধরনের মাল্টিমিডিয়া গুলাকে ব্যবহার করে আসলে সেগুলাকে এক্সপ্লয়েট করতেছে এক প্রকার, এবং আপনার মানুষের ইভেন অনেকের ইজ্জত সম্মানী পর্যন্ত এক প্রকার হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে একটা আলোচনা করবেন যে আসলে এই বিষয়টাকে আপনার কিভাবে অ্যাড্রেস করার চিন্তা রাখেন, কিংবা কিভাবে আসলে এইগুলো আপনাদেরকে আসলে পড়ায়। আসলে এই যে বললাম যে অথেন্টিকেশন জিনিসটা, এখানে ব্লকচেইনের ব্যাপার আছে, এখানে হচ্ছে আপনার ক্রিপ্টোগ্রাফির একটি আছে। আসলে তথ্য আপনার যতটুকু পারা, এই যে ব্যাংক রবারের কথা বলেন, বা এটা যে আমার একটা তথ্য, আমি একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, এই ছবিটা দেখা যায় পাশাপাশি অন্যান্য অনেক জায়গার মধ্যে অটোমেটিকলি চলে যাচ্ছে। অনেকে এই যে বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, লিঙ্কে ক্লিক করলে হ্যাক হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে। এইসব বিষয়ের জন্য হচ্ছে আমাদের তথ্যগুলোকে যথেষ্ট পরিমাণ সিকিউর করার চিন্তাটা করতে হবে। এটা আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে করা খুব দরকার। চাইনাও কিন্তু অলরেডি এই জিনিসটা চিন্তা করছে, যেমন হচ্ছে কিভাবে এই যে বললাম ইউএসএ মিলিটারি, এই যে ইউএসএ মিলিটারি কিন্তু এই ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন একটা মিলিটারি একটা সুপার পাওয়ার কান্ট্রি, এখন প্রত্যেকটা কান্ট্রি যদি এরকম রাষ্ট্রীয়ভাবে এইসব জিনিসগুলো অথেন্টিকেশনের বিষয়ে যদি নজর দেয়, তাহলে আমার মনে হয় এটা কমানো অবশ্যই সম্ভব। আর প্রত্যেকটা জিনিসেই নীতি নৈতিকতা তো থাকেই, কিন্তু তবে আপনি পুরো বিশ্বের সবাইকে তো আর এক কাতারে আনতে পারবেন না, কেউ না কেউ তো ছুটে যাবে, করবে। আচ্ছা, আপনি পড়ালেখার পর অবশ্যই জব লাইফে যাবেন, একটা জব তো অবশ্যই করবেন। সেক্ষেত্রে আপনি কি আসলে এআই কে আপনার কম্পিটিটর মনে করছেন কিনা? এটা উত্তর আসলে আমি কম্পিটিটর মনে করছি না।
আমি আলোচনা শুরুতে যে আমরা স্কিল নিয়ে আলোচনা করছিলাম, আসলে এখন একটা মানুষের মধ্যে একটা মানে কনসেপশন কাজ করতেছে যে আচ্ছা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, আমার চাকরি থাকবে না, চাকরি হবে না। আসলে বিষয়টা এমন না, চাকরি যাবে আবার চাকরি তৈরি হবে। এটা মূলত কাজের ধরনটাকে চেঞ্জ করবে। আগে একরকম কাজ করতো, আগে মানুষে এখন প্যাডেল রিক্সাকে এখন তেমন প্যাডেল রিক্সা দেখা যায়, প্যাডেল রিক্সার পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সা আসছে। আগে যাদের দেখা যেত দুই পা নাই, ওরা কেমনে রিক্সা চালাতো না। এখন ওদের কাজের ধরনটা চেঞ্জ হয়েছে, ওরা অন্য কিছু করতো তখন, এখন ব্যাটারি চালিত রিক্সাই ব্যবহার করছে। তো আসলে এআই এর যেভাবে সবাই বলছে যে জব চলে যাবে, জব মার্কেট পুরো নাই হয়ে যাবে, আসলে এরকম না। জব নতুন নতুন অপরচুনিটিস আসতে থাকবে, কাজের ধরনটা চেঞ্জ হবে। তো ওই অনুযায়ী আমার স্কিলটা সেট করতে হবে। যারা স্টুডেন্ট আছে ওদেরকে একটা গোল সেট করতে হবে যে আসলে ওয়ার্ল্ড এখন এভাবে চলছে, তাহলে আমি কোন অনুযায়ী আমার গোলটাকে সেট করবো। মানে একটা জরিপ হচ্ছে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আর কি, তো ওরা ওখানে মানে বলেছে যে 97 মিলিয়ন জব হচ্ছে আপনার তৈরি হবে, এর পাশাপাশি 85 মিলিয়ন জব হচ্ছে আপনার আবার চলে যাবে। তো আসলে যেগুলো চলে যাবে বলতেছে ওগুলো মূলত কাজের ধরনটা চেঞ্জ হবে। হয়তো ওই জায়গায় এখন ধরেন আমি একটা কোম্পানি দিলাম, ওখানে সবগুলো আমার রোবটে করছে, তো আগে ওখানে মানুষ করতে, এখন ওটা রোবট পরিচালনা করছে। এখন রোবটটা মেইনটেনেন্স এর জন্য তো মানুষ দরকার, রোবটটার ভিতরে যন্ত্রপাতি ফিট করার জন্য তো মানুষ দরকার। তো কাজের ধরনটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ আপনার স্কিল গেইনিং এর ক্ষেত্রে আমার আসলে রিজিড হওয়া যাবে না, ওপেন থাকতে হবে। যখন যা প্রয়োজন আমাকে মানে সময় অনুযায়ী পৃথিবীর সাথে তাল মিলিয়ে স্কিলটাকে ডেভেলপ করতে হবে। যত বেশি আমি স্কিল থাকবে তত বেশি হচ্ছে আমার সামনে অপরচুনিটিস বেশি থাকবে। রাইট। আমরা সর্বশেষ একটি প্রশ্নে যাব। ডিপসিক, কপিলট, গ্রক, তারপর আপনার চ্যাট জিপিটি এবং বিং এআই, অনেক ধরনের এআই কিন্তু অলরেডি মার্কেটের মধ্যে আছে। আপনি কোনটাকে প্রেফার করেন? আমি তো এক এক সময় এক একটা দেখি, তবে আমার কাছে হচ্ছে আপনার জিমিনি সবচেয়ে বেশি প্রেফারেবল, আর হচ্ছে চ্যাট জিপিটি আমি ইউজ করি। বাট হচ্ছে আমি জিমিনি কেন ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় যে ওটা যেহেতু গুগলের, ওখান থেকে ইনফরমেশনটা একটু বেটার পাওয়া যায়। আচ্ছা। আর ডিপসিক আমি ইউজ করে দেখলাম, ভালোই লাগলো। আচ্ছা, আর সেই ক্ষেত্রে এই যে আপনার মাঝে মধ্যে এআই কিন্তু আমাদেরকে অনেক ভুল তথ্য দেয়, সেক্ষেত্রে আপনি কিভাবে? এটা হচ্ছে আসলে এআই জিনিসটা হচ্ছে আপনার ট্রেনিং এর উপর। হ্যাঁ, ট্রেনিং বলতে আপনি এআই মূলত মানুষের বুদ্ধিমত্তাটাকে কাজে লাগিয়ে আপনাকে হচ্ছে ও শিখতেছে, প্লাস হচ্ছে অন্যান্য জায়গা থেকে মানে একটা নিয়ে ইনফরমেশন নিয়ে আপনাকে একটা আউটপুট দিচ্ছে। এখন অনেক সময় দেখি যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিসার্চের কাজগুলোতে দেখি যে আমি নিজেও কয়েকটা জায়গায় কিছু তথ্য তার কাছে চাইলাম, সে আসলে যে তথ্যগুলো দেয় দেখে মনে হয় আসলে সত্য, কিন্তু যখন আমি সেগুলো একদম পেজ বাই পেজ গিয়ে গো থ্রু করে তখন দেখি আসলে জিনিসটা ভুল। এই ক্ষেত্রে বিষয়টা কি, ধরেন আপনি চ্যাট জিপিটি ইউজ করতেছেন, আপনি দেখবেন অনেক আগে থেকে আপনি যদি একই জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যাট জিপিটি ইউজ করেন, আর আপনি হচ্ছে ওকে মানে আপনি ধরেন আপনি জিজ্ঞেস করলেন হু ইজ মোহাম্মদ ইয়াসির বিন তালেব, ধরেন আমাকে জিজ্ঞেস করলেন, ও তো আমাকে চিনে না, কিন্তু এখন ও বললো যে সরি এটা তো আমি বলতে পারতেছি না, আমি এই সম্পর্কে কোনো ইনফরমেশন পাচ্ছি না। তারপর আপনি লিখে দিলেন, আপনি 3-4 দিন পর, এক সপ্তাহ পর ওকে জিজ্ঞেস করুন, ও ওটার আনসার দিবে। তাহলে আপনি কিভাবে ওকে ট্রেন করছেন, মানে ও পাশাপাশি ও নিজেও শিখতেছে, ও ট্রেন হচ্ছে, মডেলটাকে আপনিই ট্রেনিং করতেছেন, আপনিও এখান থেকে আউটপুট পাচ্ছেন। আর হচ্ছে আমি এখন খুবই অপেক্ষা আছি ক্যানভা কোডের জন্য। ক্যানভা কোড এখন লঞ্চ করেছে, কিন্তু প্রোগ্রামিং এ সবগুলো এখন চ্যাট জিপিটি কে দিলেও ও দিয়ে দিচ্ছে, কিন্তু অনেক সময় মাঝে মাঝে কিছু ভুল থাকে। কিন্তু ক্যানভা এখন ওরা একটা লঞ্চ করেছে এআই, ক্যানভা এআই, ক্যানভা কোড নাম দিল আর কি। ওরা মানে বললো কিছু কনফারেন্স হলো ওদের, ওখানে ওরা বললো যে সবগুলো প্রপার থাকবে, অথেন্টিক থাকবে। আচ্ছা, দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট, তাদের জন্য অল দ্য বেস্ট, আপনার জন্য অল দ্য বেস্ট। আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি ছুটিতে এসেছেন, আবারও ফিরে যাবেন, যখনই আসেন ইনশাআল্লাহ পি নিউজ আপনাকে পাবে এবং আপনার মাধ্যমে পি নিউজ এর দর্শকবৃন্দ সমৃদ্ধ হবে, এই আশা ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম এআই এর বিভিন্ন দিক
একজন শিক্ষার্থী আসলে এআই নিয়ে কেমন চিন্তা ভাবনা রাখে, এবং বিশ্বব্যাপী আসলে এআই কিভাবে ইভলভ হচ্ছে এবং মানুষজন এই এআই এর সাথে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে, বিস্তারিত মোটামুটি আমরা আলোচনা করেছি। এবং আমাদের আজকের আলোচক ছিল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ভারতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন বিন তালেব আবরার। আমরা আপনাদের সাথে সাথে আবরারকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছে। একই সাথে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা, আপনারা আমাদেরকে বরাবর মতো সময় দিচ্ছেন, আমাদের শুনছেন এবং আমাদের সাথে আছেন, সাথে থাকবেন এই আশা ব্যক্ত করছি। আজকের মতো এখানেই ইতি টানছি। সকলকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আসসালামু সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।